আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমি আজ অনার্স তৃতীয় বর্ষের ক্লাস নেব। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বা কোর্সের নাম থাকবে ইকোলজি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইকোলজির উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা কিছু শর্ট কোশ্চেন, সেমি বর্ড এবং কিছু বর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নিই আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি থাকছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে যে খাদক কণা, শর্ট প্রশ্ন, জীবমণ্ডল, ইকোটন, জেরো সেরি, 10% নীতি, এই কয়েকটি শর্ট প্রশ্ন। এছাড়া সেমি বর্ড থাকবে গ্রেজিং খাদ্য শিকল এবং ডেট্রিটাস খাদ্য শিকলের পার্থক্য। এছাড়া আরেকটি প্রশ্ন থাকবে বাংলাদেশে ম্যানগ্রোভ বনভূমির জন্য হুমকিসমূহ। এবং সর্বশেষ আমরা দুটো ব্রড কোর্সের নিয়ে আলোচনা করব। সেই দুটো কোর্সের হচ্ছে হ্রদ কি, হ্রদের শ্রেণীবিন্যাস আলোচনা করো, এবং সর্বশেষ বাস্তুতান্ত্রিক অনুক্রম কি, এর প্রকারভেদসমূহ লিখো। তার প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা প্রথমে কিছু আলোচনায় চলে যাই, বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো। যে প্রথমে আমরা আসি যে খাদক কণা বলিতে কি বোঝো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাদক কণা হয়তোবা ইতিপূর্বে খাদ্য শৃঙ্খল বানানোর সময় কিছুটা আলোচনা করেছি। আমরা এখন কিছু শর্ট কোশ্চেন উল্লেখযোগ্য, তার ভিতর খাদক কণাটা শিখব। খাদক কণা হচ্ছে পুষ্টি নির্বাহের জন্য সবল কর্তৃক দুর্বলের উপর আক্রমণ। তার মানে সবল কর্তৃক দুর্বলের উপর আক্রমণই হচ্ছে খাদক কণা। আমরা অন্যভাবে এই সংজ্ঞাটিকে বলতে পারি যে খাদক আর শিকারের সম্পর্কই হচ্ছে খাদক কণা। আমরা দ্বিতীয় যে শর্ট কোশ্চেনটি শিখব সেটা হলো জীবমণ্ডল বলিতে কি বোঝো। পৃথিবীর যে পরিমণ্ডলে জীব প্রতিপালন করে বা জীব বসবাসের জন্য সম্ভব, তাকে আমরা জীবমণ্ডল বলবো। তা অশ্বমণ্ডল, বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই তিনটে অঞ্চলই জীবমণ্ডল। অর্থাৎ যে পরিমণ্ডলে জীব প্রতিপালন সম্ভব সেটাই জীবমণ্ডল। আর ইকোটন হচ্ছে দুটি বায়োমের মধ্যবর্তী অবস্থা, যেখানে জীব সম্প্রদায় বসবাস করে এবং তার জটিল সন্ধিক্ষণ সৃষ্টি করে। তাহলে ইকোটন হচ্ছে দুটি বায়োমের মধ্যবর্তী অবস্থা, যেখানে জীব সম্প্রদায় বসবাস করবে এবং একটি জটিল সন্ধিক্ষণ তৈরি হবে। তার প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা আরো কতগুলো শর্ট কোশ্চেন আলোচনা করব। তার ভিতর হচ্ছে জেরো সেরি, 10% নীতি। জেরো সেরি হচ্ছে শুষ্ক ও মরুভূমি নিবাসের অনুক্রমকে জেরো সেরি বলা হয়। অর্থাৎ শুষ্ক এবং মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদ এবং প্রাণী বাস করে বা ওখানে যারা বাস করে তাদেরকেই আমরা জেরো সেরি বলবো। সর্বশেষ 10% নীতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পিরামিড পড়েছি তখন আমরা বলেছি যে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে 10% শক্তি কাজে লাগে। তো সেখানে যে জিনিসটা বলা হয়েছে ওইটা আসলে 10% নীতি। তা আমরা সংজ্ঞাটি এভাবে বলতে পারি যে খাদ্য শৃঙ্খলে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে 10% শক্তি সঞ্চারিত হয় বা স্থানান্তরিত হয়। এই জিনিসটাই হচ্ছে 10% নীতি। তার মানে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে 10%, অর্থাৎ 10% শক্তি পরবর্তী স্তরে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরিতটাই হচ্ছে 10% নীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলো শর্ট কোশ্চেন শিখে ফেললাম।
বিশেষ করে খাদকপানা, জীবমণ্ডল, ইকোটন, জেরোসেরি, 10% নীতি। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কিছু সেমি বড নিয়ে আলোচনা করব, বিশেষ করে গ্রেজিং খাদ্য শিকল এবং ডেট্রিটাস খাদ্য শিকলের মধ্যে পার্থক্য। তা আমরা খাদ্য শৃঙ্খল ইন্টারমিডিয়েট পড়েছ যে খাদ্য জানকের বিন্যাস সমন্বিত ছকটি হচ্ছে খাদ্য শৃঙ্খল, অর্থাৎ খাদ্যের মধ্য দিয়ে শক্তির স্থানান্তরে হচ্ছে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল। অর্থাৎ খাদ্যের মধ্যে দিয়ে শক্তির স্থানান্তরে হচ্ছে ফুড চেইন, ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে খাদ্য শৃঙ্খল বা শিকল। তা খাদ্য শিকল কয়েক প্রকার হতে পারে, আমরা এখানে দুটির পার্থক্য আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে গ্রেজিং খাদ্য শিকল এবং ডেট্রিটাস খাদ্য শিকল। গ্রেজিং খাদ্য শিকল হচ্ছে যে সবুজ উদ্ভিদ থেকে শুরু করে উদ্ভিদভোজী প্রাণীর মাধ্যমে মাংসাশী প্রাণীতে শেষ হয়। তার মানে সবুজ উদ্ভিদ থেকে শুরু হবে, উদ্ভিদভোজী প্রাণীর মাধ্যমে মাংসাশী প্রাণীতে যায় শেষ হবে, তাকেই বলা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। আমরা যদি একটা উদাহরণ বলি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়। বিশেষ করে প্রাথমিক খাদক যারা, তারা সবুজ উদ্ভিদ ভক্ষণ করে। প্রাইমারি খাদক জুপ্ল্যাঙ্কটনদের ভক্ষণ করে। তো সেকেন্ডারি খাদক এরা কি করে? প্রাইমারি খাদকদের ভক্ষণ করে। টারসিয়ারি খাদক সেকেন্ডারি খাদকের ভক্ষণ করে। এইভাবে খাদ্যের মধ্যে দিয়ে শক্তি স্থানান্তরী ফুড চেইন, এবং আমরা যেটা বললাম সেটা হলো গ্রেজিং ফুড চেইন অর্থাৎ গ্রেজিং খাদ্য শিকল। আর ডেট্রিটাস শব্দটি হচ্ছে যে জৈব বস্তু বা মৃত জৈব পদার্থ, অর্থাৎ যে খাদ্য শিকলে জৈব পদার্থ থেকে শুরু করে ডেট্রিটাস ভক্ষক জীবের মধ্য দিয়া অপর খাদক প্রাণীতে শেষ হয়। তা আমরা একটা উদাহরণের সাহায্যে যদি বলি তাহলে আরো ক্লিয়ার হয়। যেমন ডেট্রিটাস ভক্ষক জীব এবং খাদক প্রাণী। তো বিশেষ করে পানিতে পচা লতা পাতা পচে যে বিভিন্ন পদার্থ তৈরি হয়, সেই পদার্থ ভিতরে বিভিন্ন অণুজীব বাস করে। এই অণুজীবদের ভক্ষণ করে হচ্ছে কাঁকড়া, জলজ পতঙ্গের লার্ভা, নেমাটোড, এরা খায়। এদেরকে আবার কারা ভক্ষণ করে? শিকারী মাছ ভক্ষণ করে। তার মানে শিকারী মাছ ভক্ষণ করে কাঁকড়ারা খায় আবার জৈব পদার্থ বা মৃত জিনিস। এটি হচ্ছে ডেট্রিটাস খাদ্য শিকল। তা আমরা ডেট্রিটাস খাদ্য শিকলের সংজ্ঞা স্বরূপ মানে প্রথম একটা পার্থক্য আলোচনা করলাম। দ্বিতীয় পার্থক্য আমরা বলতে পারি যে এই ধরনের খাদ্য শিকলে প্রাথমিক ভোক্তা উদ্ভিদভোজী প্রাণী, আর ডেট্রিটাস খাদ্য শিকলের প্রাথমিক ভোক্তা হচ্ছে ডেট্রিটাস ভক্ষক প্রাণী, তার মানে মৃত জৈব পদার্থ ভক্ষক প্রাণী। তা গ্রেজিং খাদ্য শিকলে উদ্ভিদভোজী প্রাণীকে মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে। তার মানে গ্রেজিং খাদ্য শৃঙ্খলে দেখা যাচ্ছে যে উদ্ভিদভোজী প্রাণীকে মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে। আর ডেট্রিটাস খাদ্য শিকলে ডেট্রিটাস ভক্ষক প্রাণীকে মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে। তার মানে মৃত জৈব পদার্থ মাংসাশী প্রাণীরা খায়। তা ডেট্রিটাস খাদ্য শিকল বা ফুড চেইন সাধারণত দীর্ঘ হয়ে থাকে, বড় হয়ে থাকে। আর বিশেষ করে গ্রেজিং খাদ্য শিকল সবসময় বড় হয়, আর ডেট্রিটাস খাদ্য শিকল সবসময় ছোট হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে আলোচনা করেছি যে খাদ্য শিকল সর্বনিম্ন দুটি হতে পারে, সর্বোচ্চ 5টি পর্যন্ত যেতে পারে। তা আমরা যে দুটি উদাহরণের কথা বলেছি সেখানে গ্রেজিং খাদ্য শিকলটাই বড় এবং ডেট্রিটাস খাদ্য শিকলটা ছোট। আর গ্রেজিং খাদ্য শিকলের প্রাথমিক উৎস হচ্ছে সূর্য, আর ডেট্রিটাস খাদ্য শিকলের
উৎসটা হচ্ছে মৃত জৈব পদার্থ থেকে প্রথমে শক্তি অর্জন করে, অর্থাৎ ডেট্রিটাস হচ্ছে মৃত জৈব পদার্থ থেকে শক্তি অর্জন করে। আর গ্রেজিং খাদ্য শিকলের প্রাথমিক উৎস সূর্য, সূর্য থেকে মূলত এরা শক্তি তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ্রেজিং এবং ডেট্রিটাস খাদ্য শিকলের পার্থক্যটি শিখলাম। নর্মালি যে খাদ্য শিকলটা সেটি হচ্ছে গ্রেজিং খাদ্য শিকল বা ফুড চেইন, আর জৈব পদার্থ থেকে যে খাদ্য শিকলটা তৈরি হয় সেটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি প্রশ্নে চলে যাব। বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমির জন্য হুমকিগুলো কি কি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে জানবো এবং ম্যানগ্রোভ ফরেস্ট হুমকি, বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমির জন্য হুমকি সমূহ কি কি। তো প্রথমে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে জেনে নিই। লোনা পানি ও কাদার মধ্যে জেগে ওঠার যে বন সেটি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ বন। তো ম্যানগ্রোভ ফরেস্ট যেহেতু আমরা সরাসরি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে আমরা ম্যানগ্রোভ ফরেস্টের হুমকি সমূহ নিয়ে আলোচনায় আনবো। তার আগে একটু ভূমিকা আমরা একটু আলোচনা করে নিই। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। এর আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। এই আয়তনটা কোনো এক এক বইতে এক এক রকম থাকতে পারে, কোনো কোনো বইতে 5800 বর্গ কিলোমিটার। এই বই আমরা যেটা ফলো করছি, আওরঙ্গজেবের বইতে লেখা আছে 6017 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সমগ্র বনভূমির প্রায় 40%। এখানে বিভিন্ন ধরনের নদী নালা খাল বিস্তৃত আছে। ছোট বড় মিলে প্রায় 450টি নদী আছে এবং জোয়ার ভাটা এখানে প্রবাহিত হয়। সবচেয়ে বড় নদী হচ্ছে পশুর নদী। অন্যান্য নদীর ভিতর আছে বলেশ্বর, হরিণডাঙ্গা, তারপর রায়মঙ্গল, শ্যালা ইত্যাদি। এখানে বনের মাটি কিছুটা লবণাক্ত এবং কর্দমাক্ত। অক্সিজেনের পরিমাণ কম থাকায় এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম এবং স্বাভাবিক মূল ছাড়াই মাটির উপরে অসংখ্য শ্বাসমূল তৈরি হয় এবং এখানে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে, অর্থাৎ বৃক্ষে ফল গাছে থাকতে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। মাটি নরম বলে অনেক উদ্ভিদের বিশেষ করে ঠেস মূল গজায়। উদাহরণ হিসেবে আমরা কেয়ার কথা বলতে পারি। সুন্দরবনে প্রায় 425 প্রজাতির বন্যপ্রাণী শনাক্ত করা হয়েছে। এর ভিতর উভচরের সংখ্যা হচ্ছে 8টি ও উভচর হচ্ছে 8টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উভচরের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 8টি, আর সরীসৃপ আছে 53টি, আর পাখি আছে 315টি প্রজাতির এবং স্তন্যপায়ী প্রাণী আছে 49টি। তো এর ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য বা বিশ্ববিখ্যাত যে প্রাণীটি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যা সবারই দৃষ্টিনন্দন স্বরূপ প্রাণী। এছাড়া এখানে উল্লেখযোগ্য কিছু প্রাণী বাস করে, যেমন হরিণ, রাজগোকরা, লোনা পানির কুমির, ইরাবতী, ডলফিন, অজগর ইত্যাদি এবং বিভিন্ন প্রকার বন্যপ্রাণী এখানে বসবাস করে। এই পৃথিবীর এই বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির বর্তমানে যেসব হুমকিতে রয়েছে সেসব নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব। বিশেষ করে আবাসস্থল ধ্বংস। যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সুন্দরবনের গাছপালা যেমন কাটছে, অনুরূপভাবে নদ নদী জলজ প্রাণী শিকার করতেছে। তার মানে মানুষের সংখ্যা যত বাড়ছে এবং সুন্দরবন তত ধ্বংস হচ্ছে। কিভাবে? গাছপালা কাটছে, পশু পাখি শিকার করছে। তাতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং ডলফিন, ইরাবতী ডলফিন, লোনা পানির কুমির সহ এবং অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়ছে। তারপর অনিয়ন্ত্রিত জলযান চলাচল।
সুন্দরবনের অভ্যন্তরে ছোট বড় অনেক নদী আছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, প্রায় 450টি নদী আছে। এই নদীর ভিতর দিয়ে বড় বড় লঞ্চ, স্টিমার চলাচল করে। তা রাতে চলাচলের সময় যে সার্চ লাইট ব্যবহার করা হয়, তাতে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়। এছাড়া দেখা যায় যে যানবাহনের বিকট শব্দে শান্ত জীবন থেকে অশান্ত হয়ে পড়ে এরা। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় পড়ে এখানকার নদীতে বেশ কয়েকবার ডুবে গিয়েছে। তাতে তেল পানিতে মিশে যায় এবং জলজ প্রাণীর জন্য এটা হুমকিস্বরূপ। তাছাড়া অয়েল ট্যাঙ্ক মাঝে মাঝে ছিদ্র হয়ে যায়, এই ছিদ্র দিয়ে প্রচুর তেল প্রবাহিত হয় এবং তাতে বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হয় বা হুমকির সম্মুখীন হয়েছে। এছাড়া দূষণ বিভিন্নভাবে, যে বিশেষ করে ম্যানগ্রোভ এরিয়ায় বা সুন্দরবনের এরিয়া দূষণ করতেছে, সেটা পানি দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, শব্দ দূষণ ইত্যাদি কারণ হতে পারে। এছাড়া সুন্দরবন সংলগ্ন এরিয়ায় বিশেষ করে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য যে কয়লা ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তার ফলে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছে এবং সুন্দরবন হুমকির সম্মুখীন করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দুটো কোর্সের আলোচনা করলাম, এগুলো মূলত 4 নম্বরের জন্য আসে, বিশেষ করে গ্রেজিং খাদ্য শিকল, ফুড সেল আর ডেট্রিটাস ফুড সেল এবং বাংলাদেশের বনভূমির জন্য হুমকি সমূহ। এগুলো অনেক সময় ছোট ছোট প্রশ্ন হিসাবে, বিশেষ করে সেমি বোর্ড প্রশ্ন আকারে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা ব্রড কোর্সের নিয়ে আলোচনা করব। আমরা ইকোলজির অনেকটা অংশই তোমাদেরকে পড়িয়েছি, হয়তো বা আর সিলেবাসে খুব একটা বেশি নেই, যার কারণে আমরা সরাসরি কোর্সের শুরু প্রশ্নগুলি নিয়েই আমরা আলোচনা করছি। কারণ ইতিপূর্বে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়িয়েছি। তো এখন আমরা হ্রদকে এবং হ্রদের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তা হ্রদ বলিতে স্থির পানির বিস্তৃত আবদ্ধ জলাশয়কে বোঝায়, তা যার সাথে সমুদ্রের কোনো সংযোগ থাকে না। পুকুর অপেক্ষা হ্রদের আকার অনেকটা বড় হয় এবং গভীরতা বেশি হয়। যেমন পুকুরে লিটোরাল, লিমনেটিক এই দুটো জোন বড় আকারে থাকে, প্রোফান্ডাল জোন নাও থাকতে পারে, কিন্তু হ্রদে দেখা যায় লিটোরাল, লিমনেটিক এবং প্রোফান্ডাল জোন তিনটেই থাকে। বিশেষ করে লিমনেটিক এবং প্রোফান্ডাল জোন বড় থাকে আর লিটোরাল জোন ছোট থাকে। এই হ্রদ দেখা যাচ্ছে যে আগ্নেয়গিরি জ্বালামুখ পরিবর্তিত হয়ে আগ্নেয় হ্রদ বা লেক আত্মপ্রকাশ করেছে এবং হিমবাহ কিংবা আগ্নেয়গিরি সক্রিয়তার দরুন অধিকাংশ প্রাকৃতিক হ্রদের সৃষ্টি করেছে এবং কিছু কিছু হ্রদ পরিপূর্ণতা লাভের পর অজান্তেই নিচ্ছিন্ন হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হ্রদ কি সম্পর্কে জানলাম। তাহলে হ্রদ হচ্ছে স্থির পানির বিস্তৃত আবদ্ধ জলাশয়, যার সাথে কোনো সমুদ্রের সংযোগ থাকে না। তো এখন আমরা হ্রদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। হ্রদের শ্রেণীবিন্যাস কয়েকটি ধাপে আলোচনা করা যায়। বিশেষ করে মৌলিক উৎপাদনশীলতার উপর ভিত্তি করে হ্রদকে প্রথমে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অলিগোট্রফিক, ইউট্রফিক, ডিস্ট্রফিক। অলিগোট্রফিক, অলিগো মানে শব্দটি অল্প, অলিগো অর্থ হলো অল্প। তা এই হ্রদের কিছু আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, বিশেষ করে অলিগোট্রফিক হ্রদের। যেমন এই হ্রদ বেশ গভীর হতে পারে, বিশেষ করে 18 মিটারের বেশি এবং তলদেশ ভি আকৃতির হয়। এখানে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে। জৈব পদার্থ এবং ইলেকট্রোলাইটের ঘনত্ব কম এবং অক্সিজেনের পরিমাণ পর্যাপ্ত থাকে। পানি বেশ স্বচ্ছ এবং পিএইচ এর মান নির্মল। এখানে দেখা যায়
লিটোরাল এবং সাব লিটোরাল অঞ্চল সংকীর্ণ কিন্তু প্রপারডান অঞ্চল বিস্তৃত। প্রথমে আমরা শুরুতেই বলেছি পুকুরে যেমন প্রপারডাল জোন থাকতেও পারে নাও পারে, কিন্তু হ্রদে প্রপারডাল জোন থাকবে এবং অনেক বিস্তৃত এরিয়া থাকে। তাহলে আমরা অলিগোট্রপিক সম্পর্কে জানলাম। এরপর আসে ইউট্রপিক। এর অনেকটাই বিপরীত। এই ধরনের হ্রদ গভীরতা তুলনামূলকভাবে কম, যেমন 18 মিটারের কম হয় সাধারণত। এটা সাধারণত তলদেশীয় আকৃতি বিশিষ্ট হয় এবং ফসফরাস জৈব পদার্থ এবং প্ল্যাঙ্কটনের পরিমাণ বেশি থাকে, যেটা আমরা আগে কম বলেছি। মৌলিক উৎপাদন ক্ষমতা অনেক। এখানে দেখা যাচ্ছে লিটোরাল উদ্ভিদ জন্মে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 2 ধরনের হ্রদ আলোচনা করলাম। এছাড়া আরেকটা হ্রদ আছে ডিস্ট্রফিক হ্রদ। এই ডিস্ট্রফিক হ্রদটা গভীর হতে পারে কিংবা অগভীর হতে পারে। এখানে হিউমিক অ্যাসিডের ঘনত্ব বেশি আর ইলেকট্রোলাইটস কম থাকে এবং প্রায় অক্সিজেন শূন্য থাকে। কিন্তু অক্সিজেন কম থাকে বা শূন্য থাকে, তাহলে এখানে কোনো জীবের দেখা মেলে না বললেই চলে। তার মানে জীব খুব কম থাকে বা থাকবেই না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক উৎপাদনশীলতার ভিত্তিতে হ্রদ 3 প্রকার, যেটা আমরা আলোচনা করলাম। এরপরে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করব, তাপমাত্রা এবং পানির সঞ্চালনের ভিত্তিতে হ্রদের শ্রেণীবিন্যাস। তার মানে তাপমাত্রা পানির সঞ্চালনের ভিত্তিতে হ্রদ 3 প্রকার। একটা হলো ডাইমিক্টিক, মনোমিক্টিক, পলিমিক্টিক। নাম দেখে তোমরা বুঝতে পারছো, ডাই মানে 2, অর্থাৎ বছরের 2 ঋতুতে এখানে কি হবে, পানির সঞ্চালন ঘটবে। বিশেষ করে শরৎ এবং বসন্তে পানির সঞ্চালন ঘটবে। উদাহরণ হিসেবে আমরা ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার শীত প্রধান অঞ্চলে এই ধরনের হ্রদের কথা বলতে পারি, অর্থাৎ ইউরেশিয়া, উত্তর ইউরেশিয়া এবং উত্তর আমেরিকার। আর মনোমেক্টিক, মনো মানে 1, অর্থাৎ এই ধরনের হ্রদে বছরে একবার পানির সঞ্চালন ঘটতে পারে। বছরে একবার পানির সঞ্চালন ঘটে। তা এখন এই মনোমেক্টিক আবার 2 প্রকার। একটা হলো ঠান্ডা মনোমেক্টিক আর একটা হলো উষ্ণ মনোমেক্টিক। ঠান্ডা মনোমেক্টিক হচ্ছে এই ধরনের হ্রদের তাপমাত্রা কখনো 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে না। তার মানে সবসময় 4 ডিগ্রির নিচে থাকে। সারা বছরে একটি মাত্র মিশ্রণ করে, তার মানে একবার মিশ্রণ করবে, পানি সঞ্চালন করবে। তবে গ্রীষ্মকালে পানিতে সামান্য সঞ্চালন ঘটতে পারে। এই ধরনের হ্রদ হচ্ছে আলাস্কা, মেরু অঞ্চল এবং উচ্চ পর্বতমালার হ্রদ। আর উষ্ণ মনোমেক্টিক যেটা, এই ধরনের হ্রদের তাপমাত্রা কখনো 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে নামে না, তার মানে 4 ডিগ্রির উপরেই থাকবে সবসময়। আমরা আগে যেটা বলেছি 4 ডিগ্রির উপরে যাবে না, তার মানে 4 ডিগ্রির নিচে থাকে। আর এখানে 4 ডিগ্রির উপরে থাকবে এবং শীতকালে এখানে পানির সঞ্চালন ঘটবে। বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ধরনের হ্রদ দেখা যায়। জার্মানি, ইটালিতে এই ধরনের হ্রদ দেখা যায়। এছাড়া আরেকটি হ্রদের কথা আমরা বলবো, সেটা হলো পলিমেক্টিক। পলি মানে বহু। এই ধরনের হ্রদে প্রায় সারা বছর পানির সঞ্চালন করতে পারে। নিরক্ষীয় অঞ্চল কিংবা অনেক উচ্চতায় এই সমস্ত হ্রদ দেখা যায়। বিশেষ করে বলিভিয়ার সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 3812 কিলোমিটার উচ্চে এই ধরনের একটি হ্রদ, যেটা টিটিকাকা হ্রদ নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হ্রদের শ্রেণীবিন্যাসে মোট 9টি শ্রেণীবিন্যাস পাইলাম। শ্রেণীবিন্যাসের ভিতরে দেখলাম যে 9টি পয়েন্ট। একটা হচ্ছে অলিগোট্রপিক, তারপরে ইউট্রপিক, আর একটা হলো ডিস্ট্রপিক। এছাড়া আরও 3 প্রকার পাইছি। একটা হলো মনোমেক্টিক, পলিমেক্টিক, আর একটা হলো ডাইমেক্টিক। আর ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে 3 প্রকার পেয়েছি। একটা হলো যেটা আমরা এখন আলোচনা করব, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে 3 প্রকার। একটা হলো পোলার লেক, টেম্পারেট লেক, আর একটা হলো ট্রপিক্যাল লেক।
তা পোলার লেক অর্থাৎ মেরু অঞ্চলের হ্রদ যেটা, তা এখানে পানির উপরিভাগের তাপমাত্রা 4°C উপরে যাবে না। গ্রীষ্মের দিনে উপরিভাগে বরফ গলে অনেক সময় তাপমাত্রা 4°C উপরে যেতে পারে এবং সেই সময় কিছু প্ল্যাঙ্কটন জন্মে। তার মানে তাপমাত্রা কখনো 4°C উপরে যাবে না এবং মাঝে মাঝে বরফ গলে তাপমাত্রা একটু বাড়লে সেখানে প্ল্যাঙ্কটন হবে বা জন্মায়। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের অর্থাৎ টেম্পারেট লেক যেটা, পানির উপরিভাগের তাপমাত্রা 4°C উপর নিচে ওঠানামা করে, তার মানে উপরে যেতে পারে নিচেও যেতে পারে। আর ট্রপিক্যাল লেক সবসময় দেখা যায় যে পানির তাপমাত্রা বা পানির উপরিভাগের তাপমাত্রা 4°C উপরে উঠবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হ্রদের শ্রেণীবিন্যাস আলোচনা করলাম। সর্বশেষ ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে 3 প্রকার, একটা পোলার লেক, টেম্পারেট লেক, আর একটা হলো ট্রপিক্যাল লেক। তো হ্রদের শ্রেণীবিন্যাস শুধু পয়েন্টগুলো মনে রাখতেই পারলেই হয়, খুব সহজ, যেটা পরীক্ষায় কিন্তু 1 বছর পর পরই আসে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা মুখস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বাস্তুতন্ত্রের অনুক্রম কি এবং এর প্রকারভেদ সমূহ আলোচনা করব। তো বাস্তুতন্ত্রের অনুক্রম, এটা তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো যে ইকোলজিক্যাল সাকসেশন, যেটা যে কোনো উদ্ভিদ বিবর্জিত এরিয়ায় কালের বিবর্তনে বা সময়ের ব্যবধানে শেষ পর্যন্ত একটা উদ্ভিদ সম্প্রদায়ের আত্মপ্রকাশই হচ্ছে উদ্ভিদ ক্রমাগমন বা ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক অনুক্রম। তার মানে একসময় উদ্ভিদ ছিল না, সময়ের ব্যবধানে সেখানে একটা উদ্ভিদ সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে, সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক অনুক্রম। আমরা সরাসরি এর প্রকারভেদ নিয়ে আলোচনা করি। যে প্রথমে আমরা প্রাইমারি সাকসেশন অর্থাৎ প্রাথমিক অনুক্রম, এটা নিয়ে আলোচনা করব। যে কোনো উদ্ভিদ বিবর্জিত এরিয়ায় যেখানে অতীতে কোনো উদ্ভিদ ছিল না, প্রথমবারের মতন জীবের আবির্ভাব ঘটলে তখন তাকে বলা হয় প্রাইমারি অনুক্রম বা প্রাইমারি সাকসেশন। আমরা এভাবে যদি উদাহরণটা বলে থাকি, যেমন কোনো একটা পুকুরে যখন কাটা হয় তখন দেখা যায় কোনো গাছপালা থাকে না, সময়ের ব্যবধানে বা 2-4 বছরের ভিতর সেখানে বেশ কিছু উদ্ভিদ আত্মপ্রকাশ ঘটে। এটি হচ্ছে প্রাইমারি সাকসেশন। তা সেকেন্ডারি সাকসেশন কোনটা? সেকেন্ডারি হচ্ছে প্রাইমারিটা ধ্বংস হয়ে যায়। প্রাইমারি সাকসেশন ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন কারণে ধ্বংস হতে পারে, যেমন ঘূর্ণিঝড়, আকস্মিক পরিবর্তন, জলবায়ু, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে প্রাথমিকটা ধ্বংস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যে উদ্ভিদ সম্প্রদায় আত্মপ্রকাশ করে সেটি হচ্ছে সেকেন্ডারি সাকসেশন বা সেকেন্ডারি অনুক্রম। 3 নম্বরটা হচ্ছে অটোজেনিক অনুক্রম। অটোজেনিক অনুক্রম হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অনুক্রম সূচিত হলে জীবের সঙ্গে পরিবেশের একটা প্রতিক্রিয়া ঘটে। তা আমরা বোঝার সুবিধার জন্য আমরা বলবো যে পূর্বে সৃষ্ট জীবকে হটিয়ে নতুন জীবের আবির্ভাব ঘটলে তাকে বলা হচ্ছে অটোজেনিক অনুক্রম। তার পূর্বে যে জীব ছিল সেটাকে হটিয়ে নতুন জীবের আত্মপ্রকাশটাই হচ্ছে অটোজেনিক অনুক্রম। তা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 3 প্রকার আলোচনা করলাম, প্রাইমারি, সেকেন্ডারি, অটোজেনিক। এরপর আসো অ্যালোজেনিক। অ্যালোজেনিক হচ্ছে অনেক ক্ষেত্রে জীবের অপসারণ বা প্রতিস্থাপন পরিবেশের প্রতিক্রিয়ার ফলে না হয়ে অন্য কোনো বাহ্যিক কারণে হতে পারে, তাকে বলা হচ্ছে অ্যালোজেনিক অনুক্রম। এছাড়া অটোট্রপিক অনুক্রম বা অটোট্রপিক সাকসেশন, এটা সবুজ উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত ঘটে। অজৈব পরিবেশে এর সূচনা হয়, এতে শক্তি প্রবাহ অনির্দিষ্টকালের জন্য বজায় থাকে। এবং সর্বশেষ হচ্ছে হেটারোট্রপিক। হেটারো মানে অসমান। এক্ষেত্রে পরজীবী
বিশেষ করে পরভোজী জীবের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। পরভোজী বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি প্রাণী এই ধরনের অনুক্রমে অন্তর্ভুক্ত। জৈব পরিবেশে এর সূচনা হয় এবং এতে শক্তি প্রবাহ ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুক্রমের ক্ষেত্রে বা ইকোলজিক্যাল সাকসেশনের ক্ষেত্রে 6 প্রকার দেখলাম। একটা হলো প্রাইমারি সাকসেশন, যেটা উদ্ভিদ বিবর্জিত এরিয়া প্রথম অবস্থায় যে উদ্ভিদগুলো জন্ম নেবে। দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি সাকসেশন, প্রাইমারিটা ধ্বংস হয়ে যায়, দ্বিতীয় আবার যদি উদ্ভিদ সম্প্রদায়ের আত্মপ্রকাশ করে সেটাই সেকেন্ডারি। অটোজেনিক, যে পূর্ব সৃষ্ট জীবকে হটিয়ে নতুন জীবের আবির্ভাবটাই হচ্ছে অটোজেনিক। অ্যালোজেনিক, যে পরিবেশের প্রতিক্রিয়ার ফলে না হয়ে অন্য কোনো বাহ্যিক কারণে যদি জীবের আবির্ভাব ঘটে তখন তাকে বলা হচ্ছে অ্যালোজেনিক। আর অটোট্রফিক, এটা সাধারণত দেখা যায় সবুজ উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এই সমস্ত জীবের ক্ষেত্রে যে সাকসেশন ঘটে সেটি হচ্ছে অটোট্রফিক অনুক্রম। সর্বশেষ হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী জীবের মধ্যে পরিলক্ষিত হয়। ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি প্রাণীর এই ধরনের অনুক্রম ঘটে, জৈব পরিবেশে এর সূচনা হয়, এতে শক্তি প্রবাহ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে কিছু শর্ট কোশ্চেন, কিছু সেমি বট এবং কিছু বট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এইভাবে প্রশ্নটা করার কারণ হলো আমরা ইতিপূর্বে চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু ক্লাস নিয়েছি। আমরা এখন কলেজ খুললেই যেহেতু পরীক্ষার ডেট পড়বে, কাজেই তোমাদের প্রস্তুতিটা চূড়ান্ত পর্যায়ে যেতে হচ্ছে এবং আমাদের কোর্স শেষের দিক, যার কারণে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছো এবং সুযোগ মতন এটা পড়বে। কোনো অসুবিধা হলে সেটা কমেন্টসে জানাবে। তো তোমরা ভালো থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে থাকবে। আল্লাহ হাফেজ।